বাদল দিনেরও প্রথম কদম ফুল করেছ দান। আজকে আষাঢ় মাসের 1 তারিখ। আমি ভেবেছিলাম যে আমি আর গ্রুপে প্রতি মাসে কৃষি পোস্ট দিব না। পরে মনে হলো এটা রেগুলার কন্টিনিউ করা উচিত, কারণ কেউ কেউ আগ্রহ ধরে বসে থাকে আমি যাতে পোস্টগুলো দিই। আমরা আষাঢ় মাসের কৃষি নিয়ে কথা বলবো। আমরা খরিফ 1 সিজন চলছে। আপনারা জানেন কি না, খরিফ 1 কিন্তু হচ্ছে 16 মার্চ থেকে 15 জুলাই পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে কিন্তু খরিফ 1 বলা হয়। বাংলাদেশে 3টা সিজন, রবি, খরিফ 1, খরিফ 2। এই খরিফ 1, খরিফ 2 আর রবি সিজনের যে বেসিক পার্থক্যগুলো, কখন বেশি বৃষ্টি হয়, কখন কম বৃষ্টি হয়, কখন ইরিগেশন দরকার, কখন ইরিগেশন দরকার নেই, এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা কৃষির স্টুডেন্টদের এটা কিন্তু জেনে রাখা একদম বাঞ্ছনীয়। অবশ্যই জেনে রাখবেন। তাহলে যেহেতু এখন আপনার খরিফ 1 সিজন এবং আষাঢ় মাস শুরু হয়ে গেল, এই মাসে আমাদের করণীয় কৃষি কি? আমাদের কৃষিতে কিন্তু কিছুটা আছে, ব্রেক যায়। আমরা ব্রেক বলতে আমাদের বাংলাদেশে সাধারণত রবি মৌসুমে বোরো ধান চাষ হয়। রবি মৌসুমে চাষ হয় বোরো ধান, আর খরিফ 2 মৌসুমে হয় আমন ধান। এই বোরো ধান এবং আমন ধানের মাঝখানে যে খরিফ 1 মৌসুম, যেটা এইটা বাংলাদেশের বেশিরভাগ জায়গায় একটা ব্রেক ক্রপ, মানে ফাঁকা থাকে, বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে। তবে সরকার চায় মানুষ যেন আউশ ধান করে। খুব অল্প সময়ে আউশ ধান হয় এই সময়ে, খরিফ 1 মৌসুমে। কারণ হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন, কিছুদিন আগে ধান কাটা হয়েছে, এই যে মাসখানেক বা 1.5 মাস আগে যখন ধান কাটা হয়েছে, ওই সময়েই কিন্তু আপনার জমিটা কিন্তু পতিত শুরু হয়ে গেল এবং আগামী 2-3 মাস পর্যন্ত আর নতুন ধান লাগানো হচ্ছে না। এই সময়ের মধ্যে কিন্তু আউশ ধানটা কিন্তু আমরা চাইলে করে উঠায় ফেলতে পারি, কারণ আউশ ধান খুবই অল্প সময়ের মধ্যে হয়। আউশ ধানের বেশ কিছু জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে, যেমন 48 আছে, 65 আছে, 82, 83, 85, 106, 98, এই জাতগুলো ব্রির এই জাতগুলো আউশের খুবই জনপ্রিয় জাত। কিন্তু সমস্যা হচ্ছে আউশ কিন্তু বাংলাদেশে খুব বেশি জায়গায় করা হয় না। সরকার আউশের জন্য সবাইকে মানে কৃষকদেরকে কম্পেনসেশন দেয় যে আপনারা আউশ করেন। কেন সরকার চায় আউশ করতে? কারণ আমাদের দেশে ক্রপিং ইন্টেন্সিটি কত পার্সেন্ট আপনারা জানেন? 214%। তার মানে হচ্ছে আমরা যদি 2টা ফসল বছরে করি তাহলে হচ্ছে 200, আমরা যদি বছরে একটা ফসল করি তাহলে হচ্ছে 100, আমরা যদি বছরে 3টা ফসল করি তাহলে হচ্ছে 300% ক্রপিং ইন্টেন্সিটি। আমরা যদি ক্রপিং ইন্টেন্সিটি বাড়াইতে পারি তাহলে আমাদের নিজেদের ফসল দিয়েই আমরা নিজেদের মানে খাবারের ব্যবস্থাটা করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, ক্রপিং ইন্টেন্সিটি ফার্মাররা কেন বাড়াইতে চায় না? কৃষক মনে করে, এবং এটা বৈজ্ঞানিকভাবেও সত্য, যে জমিকে যদি রেস্ট দেওয়া হয়, মাঝখানে ধরেন একটা ফসল এবং আরেকটা ফসলের মাঝখানে যদি 2 মাস বিরতি দেওয়া হয়, মাটিটা যদি রেস্ট পায় তাহলে মাটিটা উর্বর হয় এবং পরবর্তী ফসলে উৎপাদন ভালো হয়। কন্টিনিউয়াস যখন আপনার একই জমিতে কন্টিনিউয়াস চাষাবাদ করার ফলে, কোনো ব্রেক না দেওয়ার ফলে, আমরা বলি নিউট্রিয়েন্ট মাইনিং, মানে হচ্ছে জমি থেকে যত নিউট্রিয়েন্ট আছে এটা উঠিয়ে ফেলা, গাছ নিয়ে ফেলে। এই নিউট্রিয়েন্ট মাইনিং যত বেশি হয়, মাটির উর্বরতা তত কমে যায়, সেই জন্য ব্রেকটা রাখে। কিন্তু সরকার বা আমরা চাই আমাদের কৃষকদেরকে মোটিভেট করতে যে আপনারা ক্রপিং ইন্টেন্সিটি বাড়ান, কারণ দেশের উৎপাদন বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়ালি ফার্টিলাইজার দিচ্ছি কৃষকদের জমিতে, আমরা বলতেছি যে আপনারা বিভিন্ন রকম সার দিয়ে জমির উর্বরতাটা রক্ষা করুন। তো যাই হোক, এই আউশ সিজনে এখন অলরেডি জমিতে আউশ ধান কিছু কিছু জায়গায় আছে। আউশের জাতগুলো জেনে রাখবেন। আর আপনারা জানেন কি না, আউশের ক্ষেত্রে আপনার বীজতলা যে আপনার চারাগুলো করা হয়, ধানের চারা করা হয়, খুবই অল্প বয়সের চারা, মাত্র 20 দিন বয়সী, 15 থেকে 20 দিন বয়সী চারা, আউশ ধানের জাত, এগুলো কিন্তু আপনার লাগানো যায়। সেক্ষেত্রে আপনাকে বোরো ধানের চারা কত দিনে লাগাইতে হয়, আমন ধানের চারা কত দিন লাগাইতে হয়? আমনের চারা আপনার মিনিমাম 30 থেকে 35 দিন সময়ে আমনের চারা লাগাইতে হয়, আর বোরোর চারা লাগাইতে হয় 40 থেকে 45 দিন সময়ে। সো বোরোর চারা হচ্ছে দীর্ঘতম সময়, আউশের চারা সবচেয়ে শর্টেস্ট টাইমে আপনার আউশের চারা লাগানো হয়। আচ্ছা, জমিতে শুধু ধানের কথা বললাম, এছাড়াও তো জমিতে অনেক ফসল হয়। যেমন আপনার এই মুহূর্তে জমিতে কিন্তু আপনার পাট আছে। আপনারা কি জানেন যে পাট কত দিন বয়সে হারভেস্ট করা হয়? ইউজুয়ালি 4 থেকে 4.5 মাস বয়সে পাট গাছ থেকে পাট হারভেস্ট করা হয়। পাট হারভেস্ট করার পর কী করণীয়? গাছটাকে কেটে নিয়ে আসতে হয়। নিয়ে আসার পর 3-4 দিন প্রথমে এটাকে দাঁড় করায় রাখা হয়, পাতাগুলো ঝরে যায়। পাতা ঝরে যাওয়ার পর সেই পাট গাছ ফার্মাররা করে কি, ভালো করে আটি বাঁধে, বড় মোটাগুলো একরকম, চিকনগুলোকে আলাদা করে ভালো করে আটি বাঁধে। আটি বাঁধার পর এটা পানির মধ্যে চুবিয়ে রাখে, যেটাকে বাংলায় বলা হয় জাগ দেওয়া, ইংরেজিতে আমরা বলি রেটিং।
জুটের রেটিং প্রক্রিয়া কিভাবে করা হয় এটা কিন্তু দেখে রাখবেন। এগ্রিকেটের বইতে আছে রিবন রেটিং প্রক্রিয়া। যেসব এলাকায়, অনেক এলাকায় পানি কম দেখে পাট চাষি কৃষকরা উদ্বুদ্ধ হয় না। আপনি বর্ষা এই বছর একটু আগে এসেছে, কিন্তু বেশিরভাগ সময় এই সময় বর্ষা আসে না দেখে পাট পচানোর জন্য যে পানি লাগবে সেই পানিও অনেক জায়গায় থাকে না। সেজন্য অবশ্যই আমাদেরকে পাট কিভাবে পচাতে হয় এবং পাট যদি পানি অ্যাভেলেবল না থাকে তাহলে কিভাবে রেটিং পদ্ধতি, জুট রেটিং পদ্ধতি, সেটাও আপনারা কিন্তু জেনে রাখবেন। এবার খরিফ ওয়ানের আরও কিছু আছে। খরিফ ওয়ানে আপনার ম্যাক্সিমাম ভেজিটেবলগুলো হচ্ছে গোর্ড টাইপের ভেজিটেবল। আপনারা জানেন আমরা যত গোর্ড আছে, যেমন টিজেল গোর্ড, স্নেক গোর্ড, ওয়াক্স গোর্ড, দ্য সুইট গোর্ড, বিটার গোর্ড, এরকম যত আছে, বেগুন, ঝিঙা, চিচিঙ্গা, পটল, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স, চাল কুমড়া, ডাঁটা, কচু, কলমি শাক, পুঁই শাক, এই ধরনের এই ফসলগুলো মানে এখন এই সময়ে আমরা কিন্তু ভুলে যাই। আমি আপনাকে হয়তো এখন বললাম, আপনাকে জাস্ট যে কোনো সময় যদি কেউ হুট করে বলে ফেলে, আচ্ছা আপনি খরিফ টুতে হয় এরকম 10টা ভেজিটেবলের নাম বলেন, আপনি পারবেন না। এটা এগ্রিকালচার হিসেবে যেন আপনি সবসময় খরিফ ওয়ান, খরিফ টু এবং রবি মৌসুমে কী কী ভেজিটেবল হয়, কী কী ফ্রুটস হয়। এখন কিন্তু ফ্রুটসের সিজন, এখন আমরা যেটাকে বলি মধু মাস, জ্যৈষ্ঠ মাস চাষ শেষ হলো, প্রচুর মানে ফলন হয়েছে, আম, লিচু, এগুলো একটু জেনে রাখবেন। এবার আগামী মাসে আমরা মানে কিন্তু জমি নেক্সট যেটা আমন সিজনের জমি কিন্তু প্রস্তুতি সময় কিন্তু এখনই। অনেকে আপনার আমন ধানের জন্য এখন করে কি, ট্রাক্টর দিয়ে একটা বা দুইটা চাষ দিয়ে জমিটাকে উল্টে পাল্টে ফেলে রাখে। এতে করে কিন্তু জমির ভিতরে এইরেশন, সয়েলে এইরেশনটা বেশি হয় এবং পরবর্তীতে ফাইনাল চাষ করার পর তারপর তারা বীজতলায় চারা রোপণ করে। আরেকটা কথা, আষাঢ় মাসে কিন্তু বৃক্ষরোপণের মৌসুম শুরু হয়ে গেল। আপনাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় বৃক্ষ মেলা হবে, অবশ্যই আপনারা যাবেন। জাস্ট প্র্যাকটিক্যাল বিভিন্ন লিফলেট দেয়। আপনাকে যদি বলি আম গাছ চারা থেকে চারার দূরত্ব কত হবে, আপনি কাঠ গাছ লাগাবেন। রিসেন্টলি আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে একটা গাছকে নিষিদ্ধ গাছ হিসেবে বলা হয়েছে। আপনারা কি জানেন আকাশমণি গাছকে কেন নিষিদ্ধ করা হয়েছে? যদি প্রশ্ন করা হয় পারবেন কিনা, আকাশমণি গাছকে সরকার বলছে সব আকাশমণি গাছ কেটে ফেলতে। তাহলে এই যে নিষিদ্ধ গাছ কোনটা, বৃক্ষরোপণের সঠিক সময় কি, প্লান্ট টু প্লান্ট ডিস্টেন্স কত। যেমন ধরেন আম গাছ কিন্তু আপনার অনেক সময় হাই ডেন্সিটি প্লান্টিংও করা যায়। হাই ডেন্সিটি কখন করব? আমরা ছোট ছোট আম গাছ চারা লাগাই, সেই আম গাছের চারাগুলো আপনার বড় হয়ে দেখা যাচ্ছে যে সেটা আপনার মানে বড় হতে হতে অনেক সময় লাগে, 3-4 বছর লাগে, কিন্তু 1-2 বছর থেকে আম গাছ ফলন দেয়। তাহলে করণীয় কি? হাই ডেন্সিটি প্লান্টিংয়ের সূত্রটা হচ্ছে এরকম, আপনার ধরে নেন 8 মিটার বা 8 মিটার দূরত্বে আপনার আম গাছ লাগানোর নিয়ম, কিন্তু আপনি 3 মিটার দূরত্বে লাগাই ফেলতেছেন। লাগানোর পর আপনি গাছ থেকে 1 বছর, 2 বছর, 3 বছর হারভেস্ট করার পর যখন দেখলেন গাছগুলো বড় হয়ে ছড়িয়ে গেছে, গাছের ক্রাউন যেটা সেটা ছড়িয়ে গেছে, তখন আপনি মাঝখান থেকে একটা করে গাছ তুলে ফেলবেন। এটাই হচ্ছে হাই ডেন্সিটি প্লান্টিংয়ের সিস্টেম। তো যাই হোক, আপনারা আষাঢ় মাসের কৃষিটা ভালো করে দেখে রাখবেন। আমি আবার প্রতি মাসেই নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।